সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সুমনের সময় সময়ে পর্ব 6-এর আজকের বিষয় গণমাধ্যমের দায়িত্বশীলতা ও নৈতিকতার সংকট। প্রথমেই আসলে একটা কথা বলে নিই। আজ সারাটা দিন আবার বলতে পারেন আনন্দ বেদনা দুভাবেই সময়টা কেটেছে। সারাদিন বেশ ভালোই ছিলাম, ভালোই কেটেছিল। গত রাত থেকে সবাই জন্মদিন উপলক্ষে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল, কিন্তু সন্ধ্যায় একটা বেদনাদায়ক খবর পাই 6:30টার পর, মানে 7টার দিকে। তা ছিল হচ্ছে আমার এক কাছের বড় ভাই মারা যায়, মানে ইন্তেকাল হয়। উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন। দীর্ঘদিন ওনার সঙ্গে আমি কাজ করেছি। জি সিরিজের যখন ছিলাম, নিয়োজিত যখন ছিলাম, উনি আর আমি একই সঙ্গে কাজ করেছি। অনেকে আমাদেরকে ভাইয়ের মতোই মনে করতো। আমরা দুজন ভাইয়ের মতোই চলতাম, ভাইয়ের মতোই ছিলাম। ওনার নাম হচ্ছে মঈন পাটোয়ারি। ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। জি সিরিজের ওনার অবদান অনেক, যা ভাষায় প্রকাশ করার মতো না। খালেদ ভাইয়ের অবস্থান যা ছিল, মানে উনি তো মালিক। ওনার চেয়ে কোনো অংশে ওনার অবদান জি সিরিজে আসলে কম না। আর নিউজ যখন শুরু হয়, সেই শুরু থেকেই আসলে উনি নিউজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মরার আগ পর্যন্ত উনি তখনও নিয়োজিতে ছিলেন। সর্বশেষ উনি যখন অসুস্থ হন, তারপরে উনি মানে কী বলবো, আসলে ওনার কথা আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, প্রকৃতির নিয়ম, আসলে কিছু বলার নেই, এইরকমই হবে। একদিন হয়তো আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আপনারা হয়তো থাকবেন না। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। সবাই তার জন্য দোয়া করবেন। আর আজকে একবার ভেবেছিলাম যে আজকে প্রোগ্রামটা করবো না, কিন্তু মনে হলো যে না, করা উচিত। কারণ এটা তো কথা দিয়ে ফেলছি আগেই যে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। যাই হোক, এখন আমি আজকের বিষয় নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে গণমাধ্যমের দায়িত্বশীলতা ও নৈতিকতার সংকট। আসলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, শুধু আমরা মুখে বললে তো হবে না। গণমাধ্যম আসলে রাষ্ট্রের কততম স্তম্ভ, এটা আমরা সবাই জানি। গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, ওই হিসাবেই আসলে সবাই জানে। মূল বিষয় হচ্ছে আমরা কতটুকু দায়িত্বশীলতা নিয়ে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারছি, বা আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে আমরা যারা কাজ করি আমরা 100% বা 100% আমরা দিতে পারছি। আর নৈতিকতা সংকটের কথা যেটা বললাম, তা তো বলার কিছু নেই। এ তো ভালোই জানেন যে নৈতিকতা সংকট কেমন। নৈতিকতা সংকট তো বসে আছে। আমার কথা হচ্ছে, এই গণমাধ্যম শুধু যে তথ্য সরবরাহে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না। আমাদের অনেক কিছু করা উচিত। আমাদের ওই যে জনসচেতনতা সৃষ্টি, সমাজের ন্যায় অন্যায়ের পার্থক্য, সব কিছুরই তো গুরুত্ব আছে। এইগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত। এবং গণমাধ্যমের যে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিকতা, এইগুলো নিয়ে কিন্তু এখন প্রশ্ন ওঠে। একটা সময় কিন্তু এইসব ধরনের প্রশ্ন উঠতো না, কিন্তু এখন প্রশ্ন উঠছে।
কারণ কি জানেন, আমরা সত্যটাকে বিকৃতভাবে উপস্থাপন করি। যেমন ধরেন এটিএম শামসুজ্জামান যখন মারা যায়, উনি মারা যাওয়ার আগেই উনি 9 বার না 10 বার মারা গেছে। এইটা আসলে কোন সাংবাদিকতায় পড়ে আমি জানি না। এইরকম শুধু এটিএম শামসুজ্জামান না, এইরকম অনেকের বেলাই হয়েছে। এটিএম শামসুজ্জামানের মতো এইরকম আমরা অনেক মৃত্যুর কথাটা আমরা বলতে পারবো না, বা এই সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে আমরা যেগুলো বলি, মানে সত্যকে যে বিকৃতভাবে উপস্থাপন, তারপরে পক্ষপাত তুষ্ট সংবাদ পরিবেশন, মিথ্যা প্রচারণা চালানো, বা কিংবা ওই যে বিভাজনমূলক যে মনোভাব ছড়ানোর মতো বিষয়গুলো, এইগুলা এখন আমাদের গণমাধ্যমে অনেকটা চলে আসছে। যে কারণে আসলে গণমাধ্যমের মধ্যেও আসলে আপনার ওই যে বিশ্বাসযোগ্যতার যে সংকটটা, এটা মোটামুটি চলে আসছে। কিন্তু আমাদের তো এখান থেকে বের হতে হবে, কারণ গণমাধ্যমের যে দায়িত্বশীলতা ও নৈতিকতার যে সংকট, এটা আসলে আমাদের যেভাবেই হোক এটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। কারণ এই সাংবাদিকতা পেশাটা হচ্ছে একটা দায়িত্বশীল পেশা। এই পেশার দায়িত্বশীলতা মানে দায়িত্ব তো অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। আপনি যখন এই জায়গায় কাজ করবেন, সংবাদপত্রে কাজ করবেন, আপনি আপনার তো মানুষকে সেবা দিতে আসছেন, নিশ্চয়ই আপনাকে ওই সেবা অনুযায়ী আপনাকে মানে সেবাটা কীভাবে দেবেন, আপনি কেন দিচ্ছেন, আপনার দায়িত্বশীল থেকেই তো, দায়িত্বশীল পেশা থেকেই তো। মূল বিষয় হচ্ছে একজন সাংবাদিক কেন কাজ করে, সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে তথ্য সংগ্রহ করে। আপনার সোর্স, আপনার তো অবশ্যই সোর্স, প্রতিটা শব্দ, আমি একটা জিনিস আসলে অবাক হচ্ছি যে আমাদের এই সমাজে নানা স্তরের যে মানুষের উপর যে সংবাদের যে প্রভাব, গণমাধ্যমের যে প্রভাব, তা নিয়ে আমরা আসলে কতটুকু বুঝি বা কতটুকু জানি, আমরা কতটুকু চিন্তাশীল, কতটুকু দায়িত্বশীল। আমরা যখন প্রতিবেদন তৈরি করি আসলে আমরা কতটুকু ভাবি এই প্রতিবেদনটা করার পর আমাদের কি হতে পারে, আমাদের নৈতিকতাটা কোন জায়গায়, আমরা ওই যে প্রতিবেদনটা করবো এই প্রতিবেদনটাকে আসলে আমরা যৌক্তিক আমরা করছি, এটা কি আসলে সঠিক হচ্ছে নাকি সঠিক হচ্ছে না, আমরা এই জিনিসটা কতক্ষণ ভাবি, এটা অবশ্যই আমাদের মনে হয় ভাবা উচিত। সমাজের যেই বিভিন্ন স্তর থাকে, ওই স্তর অনুযায়ী আপনার মানুষের উপর মানে বিভিন্ন ধরনের ইফেক্ট পড়ে, মানে প্রভাব পড়ে। যেমন আপনি একটা বাজারের নিউজ করবেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাজারে যখন নিউজ করেন তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা শুধু লিখেই যাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কেন ভাই, শুধু একতরফা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আমরা কেন লিখব? যখন আমরা দেখব দাম বেড়ে যাচ্ছে, শুধু তাই আমরা বাড়াবো? এতে করে তো ব্যবসায়ীদের আরও মানে লাফায় তারা জিনিসপত্রের দাম বাড়ায়। যে পত্রিকায় লিখছে, অমুক জায়গায় দেখছি দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, অমুকের জিনিসের দাম বাড়বে, আমরা অ্যাডভান্স নিউজ করি। আমরা যে পেশাটায় আসছি আসলে এটা কেন? এতে আমরা আরও ক্ষতি করছি কিনা, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে কিনা, এটাও আমাদের একটু দেখতে হবে। শুধু আমরা বললেই হবে না, মানে আমরা ওই কাজগুলো আমরা চিন্তা ভাবনার সঙ্গে করব। এরকম অনেক নিউজ আছে, শুধু আমাদের এই যে বাজার দরের কথা বলছি তা না, মনে করেন ব্যক্তি সম্পর্কেরও অনেক সময় অনেক ধরনের নিউজ থাকে, পলিটিক্যাল অনেক নিউজ থাকে। যেমন রাষ্ট্রের উপর কোনো কিছু নাই, আমরা রাষ্ট্রের কথা চিন্তা করি, রাষ্ট্র নিয়ে যখন আমরা কথা বলি রাষ্ট্রের ক্ষতি হবে, আমরা তো এই ধরনের কোনো নিউজ করতে পারি না। একটা রাজনৈতিক দলের জন্য যা ইচ্ছা তা আমরা লিখতে পারি না, বা যা ইচ্ছা তা আমরা বলতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে এই আমরা আসলে একটা জিনিস হয়তো আমরা মাঝে মধ্যে ভুলে যাই, যে প্রকৃত সাংবাদিকতা করলে যে সমাজটাকে যে আলোকিত করা যায় তা আমরা হয়তো ভুলে যাই মাঝে মধ্যে। কারণ আমরা এমন এমন শিরোনাম চিন্তা ভাবনা করি যে এই শিরোনামটা দিলে আমার ভিউজ হবে। আসলে এটা কতটুকু মানে নৈতিক, এটা একটু চিন্তা করে দেখেন তো, এখানে আপনার নৈতিকতার অবক্ষয় হচ্ছে কি না। আমার তো মনে হয়
যখন আমরা শিরোনামটা চুজ করি তখন থেকে আমাদের নৈতিকতার অবক্ষয় শুরু হয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, নৈতিকতার কথাটা যেটা বলি, এটা তো হচ্ছে একটা মূল্যবোধ। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা জিনিস আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমরা অনেক সময় অনেক কিছু ভাবি যেটা আসলে আমাদের সঙ্গে যায় না। হয়তো ইউরোপের সঙ্গে যেতে পারে, আমেরিকার সঙ্গে যেতে পারে, আমাদের বাংলাদেশ হয়তো তা অগ্রহণযোগ্য। আবার মনে করেন ধর্ম, পারিবারিক শিক্ষা, সামাজিক সংস্কৃতি সব মিলে যে একটা ব্যক্তির যে নৈতিক যে মানসিকতা বা সাংবাদিকতার পেশায় যে নৈতিকতা, তার গুরুত্বটা আসলে অনেক বেশি। কারণ সমাজ গঠনে আমাদের ওই ব্যক্তিটাকে, মানে ওই সংবাদ কর্মীকে বা গণমাধ্যম কর্মীকে আপনার সমাজ গঠনের ভূমিকা রাখতে হচ্ছে, তাই না? তাই আমি বলবো যে ধর্ম, দর্শন, ইতিহাস যাই বলে না কেন, সংস্কৃতি সব কিছুর মধ্যে যেহেতু সাংবাদিকরা নৈতিক ভূমিকা পালন করে, একজন সাংবাদিক যখন সংবাদ পরিবেশন তখন তাকে তো অবশ্যই ভাবতে হয় খবরটি আসলে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করছে কি না, এতে সামাজিক ব্যবস্থা সৃষ্টি হতে পারে কি না, একটি সত্য কি না, একটা নির্ভুল কি না, এগুলো তো অবশ্যই আপনাকে ভাবতে হবে। আর আমাদের এই যে বর্তমান যে সময়টা, এই সময়টা হচ্ছে আসলে বর্তমান যে সংকট, এটা দায়হীনতার একটা বিশাল বড় ব্যাপার দেখা যাচ্ছে, মানে আছে দায়হীনতা, মানে এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কারণ আমরা তো এখন ভিউ বা রেটিংয়ের পিছনে ছুটছি। এটা হয়তো আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, আসলে আমি ওইটা ওইভাবে বলতে চাচ্ছি না। তারপর আমি বলি, আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা ওই ভালো দৃষ্টিকোণ থেকেই বলছি, মানে জন্য এই মনে করেন বর্তমানে অনেক গণমাধ্যমে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা তাদের দায়িত্বশীলতার চেয়ে ভিউর পিছনে বা রেটিংয়ের পিছনে ছুটছে, দৌড়াচ্ছে দ্রুত সংবাদ প্রচারের যে প্রতিযোগিতা আমাদের মধ্যে, কার আগে কে দিবে, আমরা কিন্তু এর পিছনে ছুটছি। কারণ এইটাও আমাদের একটা প্রতিযোগিতা, আমরা ওই প্রতিযোগিতায় যাতে আমরা পিছিয়ে না পড়ি, এই কারণেই আমরা মানে ওই যাচাই বাছাই ছাড়াও খবর প্রকাশ করে যাচ্ছি। এমনও আছে যে অনেক সময় আমরা দেখলাম অনেক ব্যক্তিকে বিশেষভাবে হ্যায় করার জন্য শিরোনাম তৈরি করে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে কারণ কি? ভিউজ। কারণ একটাই, পাঠকের দৃষ্টিটা আমি কীভাবে নেব, মানে পাঠকের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য আমি এই কাজটা করে যাচ্ছি। তো আপনার যা বলছিলাম যে পাঠকের এই যে দৃষ্টি আকর্ষণের যে কাজগুলো আমরা করি, যে শিরোনামগুলো আমরা দেই, বা ওই যে দ্রুত সংবাদ প্রচার করার জন্য যাচাই বাছাই না করি খবর ছেড়ে, এটা আসলে কতটুকু ঠিক, এটাও আমার একটা প্রশ্ন। আসলেই তো এটা ঠিক না। এছাড়া রাজনৈতিক ও কর্পোরেটের একটা ধাপ বা ধাক্কা গণমাধ্যমের মধ্যে তো অবশ্যই আছে। ওইখানে নিরপেক্ষতা বলতে শেষ যদি আমরা চিন্তা করি কর্পোরেট এবং রাজনৈতিক অমুক ভাই তমুক ভাই আমি অমুকের লোক, আমার সেই। তারপরে হচ্ছে ওই যে কর্পোরেট জব, মানে অনেক গ্রুপ অফ কোম্পানি আছে যাদের এখন মনে করেন অনেকগুলো পত্রিকা আছে, বা টিভি স্টেশন, রেডিও স্টেশন, টিভি স্টেশন, রেডিও স্টেশন, অনলাইন, তারপরে প্রিন্ট মিডিয়া, আবার ওই প্রিন্টেড, ডিজিটাল, অনলাইন সব মিলে অনেক 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 ভার্সন আপনারা চালিয়ে যাচ্ছেন। তারপরে এর মধ্যে আরও অনেক কিছু আছে, যে ওই যে সরকারি যে অনুদান, ওইগুলা বিজ্ঞাপনের কিছু ব্যাপার আছে। মানে আলটিমেটলি আপনি যদি বলেন যে এখানে অনেক গুরুত্বপূর্ণ যেসব খবর আছে, এটা কিন্তু বিজ্ঞাপনের কারণেও অনেক গুরুত্বপূর্ণ খবর কিন্তু চাপা পড়ে। এটা আপনারা কতটুকু কীভাবে নেবেন জানি না, বলবেন যে বিজ্ঞাপনের টাকায় তো পত্রিকাটা চলে। ভাই, বিজ্ঞাপনের টাকায় পত্রিকা চলে, তার মানে এই না সে অন্যায় করবে আর বিজ্ঞাপন দিবে, তারপর আমি তাকে ছেড়ে দিব। কারণ ওই খবর আমরা চাপা পড়তে দিব কেন? তারপরে সোশ্যাল মিডিয়া, ওইটার প্রভাবে বাইরে বলার যেই মনে করেন সংস্কৃতি, সোশ্যাল মিডিয়ায় মনে করেন আমরা চিন্তা করি যে এই জিনিসটা আগে ছাড়া দরকার, এই একটা কার্ড রেডি কর, তাড়াতাড়ি কার্ডটা ছেড়ে দাও,
এই শুনছেন, কাটটা ছাড়েন, আগে নিউজটা পড়ে দেন, আগে কাটটা ছাড়েন। কোথায় দিবেন? ফেসবুকে দেন, ইনস্টাগ্রামে দেন, হোয়াটসঅ্যাপে দেন, ভাইবারে দেন, মানে এভরিথিং। ওকে, সোশ্যাল মিডিয়ায় যত প্ল্যাটফর্ম আছে, এক্স বলেন, টুইটার বলেন, টেলিভিশন বলেন, যা বলেন সব কিছু দেই দেন। বেশ, ওই যে সংস্কৃতিটা, ভাইরাল হওয়ার যে সংস্কৃতি, এই গঠনমূলক যে সাংবাদিকতা, তাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এটা আপনারা কতটুকু মানেন বা মানছেন আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা বলছি এটা ভুল বলছি বলে আমার কাছে মনে হয় না। এরপর হচ্ছে আপনার এই কী বলে, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে প্রভাব, এটা নিয়েও আসলে একটা কথা আছে। গণমাধ্যমের যে রাজনৈতিক প্রভাব, একটু আগে যেটা বললাম আর কি, কর্পোরেট কালচার এবং রাজনৈতিক দল নিয়ে নেতারা যে বলে অমুক ভাই তমুক ভাই, ওই করছি সেই করছি। এই গণমাধ্যমে মূলত আমার কথা হচ্ছে, গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব যদি খাটানো হয়, এর চেয়ে বেশি ক্ষতি আর কোথাও কোনো কিছু হইতে পারে না। যেমন বিগত সরকারের আমলে অনেকগুলো পত্রপত্রিকাই একমাত্র মনে করেন পিএমএ নিউজই মাস্ট, যাই দিস এমুকের নিউজ যাইতেই হবে, এমুকটা লাগবেই, এমুকটা এই দরকার সেই দরকার। ভাই তাহলে স্বচ্ছতা কই? আপনি একটা দলের বিরুদ্ধে সমালোচনা করতে পারেন না। এখন আমি একটা স্টোরি করব, মনে করেন আমি বিএনপির বিরুদ্ধে স্টোরি করব, করা যাবে না। কেন করবেন? বিএনপির বিরুদ্ধে স্টোরি করা যাবে না। তার বিরুদ্ধে করব যারা মাঠেই নেই, অযথা তাদেরকে আমি করব কেন? তাদেরকে করাইতে গেলে তো আমাকে ওই দলটাকে বাঁচায় রাখার জন্য আমি করব। যেমন বিগত সরকারের সময় বিএনপিকে বাঁচিয়ে রাখছে গণমাধ্যম, এটা অস্বীকার আপনারা কীভাবে নেবেন জানেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। দিনের পর দিন মনে করেন বিএনপি নিউজ সবাই আমরা করে যাচ্ছি। বিএনপিকে মনে করেন পিএম একটা বক্তব্য রাখছিল, এক্স পিএমের কথা বলছি, উনি বক্তব্য রাখছে বিএনপির কথা বলবো, তখন অটোমেটিকলি আসছে। শুধু পার্সোনাল বিএনপি নিউজ যে আমি তা বলছি না, সরকারি অনেক মন্ত্রী এমপিরা বিএনপির বিরুদ্ধে কথাগুলো বলতো, ওই নিউজ দিয়ে কিন্তু বিএনপিটাকে বাঁচিয়ে রাখা হয়েছিল আমার কাছে মনে হয়। কারণ বিএনপি যখন নিঃশ্বাস নিতে পারছিল না, বিএনপি যখন মানে ডুবো অবস্থায় নাকের উপর দিয়ে যখন পানি যাচ্ছে, তখন সাবেক মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও জিয়াউর রহমানকে অনেক কিছু বলতেন, তারেক নিয়ে বলতেন, বেগম জিয়াকে নিয়ে বলতেন। এখন আবার মনে করেন পাল্টা আওয়ামী লীগকে একদম দোষ দিয়ে দিচ্ছে আমরা, আওয়ামী লীগের মন্ত্রীরা এই করছে সে করছে, একদম যা করা যায় এক কথায়। এখন আপনি বলেন, আমরা যখন এইগুলো করি, যখন সাংবাদিকরা এই কাজগুলো করে, তখন সেই সাংবাদিককে কী বলা উচিত? নিশ্চয়ই দলবাজ বলা উচিত। আর এখন বলাও হয় যে সাংবাদিকরা দলবাজ, তারা দলের বাইরে কিছু করে না, দলের বাইরে কিছু বুঝে না, অন্ধ তারা। আবার যদি বলি তাইলে হয়ে যাবো যে প্রশংসা যদি করতে যাই তাহলে এটা হয়ে যাবো একদম পুরা বারাটে সাংবাদিকদের মতো, মানে গণমাধ্যমটা ভাড়া করে নিয়ে আসছে। মনে করেন আজকে এই আওয়ামী লীগ ক্ষমতায়, আমি আওয়ামী লীগের লোক, আজকে বিএনপি ক্ষমতায় আমি বিএনপির লোক, আজকে অন্তর্বর্তী সরকার আছে আমি অন্তর্বর্তী সরকারেরই লোক, মানে প্যাটার্নটা হচ্ছে ওই রকম। আর এই সব কারণেই মনে করেন এই দলবাজ বা এই সব সিচুয়েশনের কারণেই আমরা আসলে সাংবাদিকরা বিভিন্ন সময় ওই বিভিন্ন দ্বিধায় পড়ে যায়। তখন আসলে বোঝা যায় না যে সত্য বলবেন নাকি সুবিধার পক্ষে থাকবেন। এই কারণে বললাম, অনেকে সত্যের পক্ষে থাকে, আবার অনেকে ওই যে কী বলে সুবিধার পক্ষে থাকে। আর তাইলে আপনার নৈতিকতার কী আছে আমাকে বলেন? যদি এটি হবে তাহলে আমাদের নৈতিকতাটা গেল কি? আমাদের নৈতিকতার কী আছে এখানে? তা আজকের যে প্রশ্ন ইয়েটা ছিল গণমাধ্যমের দায়িত্বশীলতা, আমরা আসলে কতটুকু দায়িত্বশীল ছিলাম, আছি বা ভবিষ্যতে থাকবো? আর আমাদের নৈতিকতা আসলে আমাদের নৈতিক কোনো কিছু আছে? আমরা কি নৈতিকতা কথা চিন্তা করি? প্রশ্নই আসে না। আমাদের নৈতিকতা বলতে কিছুই নেই। যাক, তারপর হচ্ছে আপনার যে কর্পোরেট কালচার,
কর্পোরেট হাউসের মালিকাধীন মনে করেন যেগুলো আছে, গণমাধ্যমে যে স্বচ্ছ সাংবাদিকতা, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি পারবেন না ইচ্ছা করলেও। আপনি যত ভালো সাংবাদিকই হন না কেন, যখন কর্পোরেট কালচারে আপনি চলে যাবেন তখন আপনি এটা পারবেন না। কারণ আপনার ওইখানে ধরা বাঁধার সময় থাকবে, আপনাকে বলবে আপনি 8 ঘন্টা ডিউটি করেন, কেন করেন না? আপনাকে 8 ঘন্টাই করতে হবে। আপনাকে 7টায় ঢুকতে হবে মানে 7টা, আপনাকে 8টায় ঢুকতে হবে মানে 8টা, 2 মিনিট এদিক সেদিক করা যাবে না। আপনাকে এই করতে হবে, সে করতে মানে এরকম অনেক কিছুর ব্যাপার আছে। এটা আসলে কখনো সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসায়ী স্বার্থ সুরক্ষা। কর্পোরেট হাউসগুলো তারা তাদের ব্যবসার স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে অনেকগুলো মিডিয়া তৈরি করে। আমাদের দেশে এমন অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে যারা টিভি স্টেশন, রেডিও স্টেশন, মানে বেসরকারি রেডিও স্টেশন, তারপর হচ্ছে পত্রিকা, অনলাইন পত্রিকা, সব মানে একদম রেডি করে রেখেছেন, মানে তাদের আছে। কী করে রাখছে? তারা তাদের স্বার্থ সুরক্ষার জন্য। এখন আপনি বলেন যে সম্পাদকীয় যে নীতি, আমরা কি তা মানতে পারছি? আমরা ওই সিদ্ধান্ত নিতে পেরেছি? না, আমরা পারছি না। ইচ্ছে করলেই আপনি তার বাইরে যেতে পারবেন না, কারণ এটা হচ্ছে কর্পোরেট কালচারের একটা বিশাল বড় ব্যাপার। কারণ আপনি এত টাকা খরচ করছেন, কেন এত টাকা ইনভেস্ট করছেন? নিশ্চয়ই তার মধ্যে কোনো কিছু কিন্তু আছে। আমি গতকালকে বলেছিলাম প্রত্যেকটা হাউসের, প্রতিষ্ঠানের যারা মালিক, তাদের প্রত্যেকের হিসাব নিকাশ দেওয়া উচিত। তারা এত টাকা কোথায় পাচ্ছে, কী কারণে গণমাধ্যমের পিছনে এত টাকা খরচ করছে। একজন ব্যক্তি একটাই গণমাধ্যম থাকবে, টিভি হোক, অনলাইন হোক, আর ওই আপনার রেডিও স্টেশন হোক, যাই হোক, ওয়ান ম্যান ওয়ান মিডিয়া, ওই রকমই। যাই হোক, আমরা ওই রাস্তা থেকে হয়তো আমরা বের হয়ে আসতে পারবো, আর কবে আসবো আমরা জানি না। আমাদের এটা আমরা আসলে পারবো কি না, কারণ আমার মনে হয় না যে আমাদের ওই যে গণমাধ্যমের যে দায়িত্বশীলের কথা আমরা বারবার বলছি, আজকে টপিকটিতে আমার এটা আসলে এটা সম্ভব না। নৈতিকতা অবক্ষয় আমাদের দেখা দিচ্ছে, এটা ফেরানোর কোনো সম্ভাবনা শূন্যের কোঠায়। তারপরে হচ্ছে আপনার দায়িত্বহীনতার যেই ব্যাপারটা, আমি নিজেই দায়িত্বশীল আসলে কতটুকু, অন্যের কথা বলবো না। দায়িত্বহীন যে কথাটা বললাম, এটা আসলে শুধু দায়িত্বহীন সাংবাদিকতা শুধু একটা ব্যক্তি না, এটা বলাটা ঠিক হয় না, গোটা সমাজটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। আপনি আসলে কতটুকু মানে দায়িত্ব নিয়ে কাজ করছেন, আপনার কাজটা আসলে কি, আপনি ভুল তথ্যের উপর ভিত্তি করে কিছু তৈরি করতেছেন কিনা, সমাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে কিনা, মানে এগুলো তো একটা বিশাল বড় ব্যাপার। তারপরে রাজনৈতিক অস্থিরতাও ঘটতে পারে, যে কারণে আসলে শুধু দায়িত্বহীন সাংবাদিক শুধু ব্যক্তি না, অনেক কিছুর ব্যাপার এখানে থাকে। ইতিহাসটা মনে করেন অনেক বড় ব্যাপার। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। ভারতে একটা দাঙ্গা হয়েছিল, এটা 1947, হ্যাঁ, অবিভক্ত ভারতের, মানে যখন দেশভাগ হওয়ার আগে। এটা আসলে কতটুকু মানে এটা পড়ে বলা দরকার ছিল, মানে আমার মনে নেই, তবে যতদূর মানে অনেক দিন আগে পড়ছিলাম তো। দেশ বিভক্ত হওয়ার আগেই মনে হয় 47, দেশ বিভক্ত হয়েছে 47, ভারতে একটা দাঙ্গা হয়েছিল কি, রুয়ান্ডার গণহত্যা। মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে সংবাদ মাধ্যমের যে পক্ষপাত ছিল বা ওই যে ভূমিকা সমাজে মানে যেসব ব্যাপারে কথা বলা হয়েছিল, মনে করেন কি বলে, এটা আসলে এখন আমি বলতে পারবো না, কারণ আমি ভুলে করতে পারছি না, মনে করতে পারছি না। সম্ভবত 47 অবিভক্ত ছিল। অবিভক্ত ভারতের যে দাঙ্গা, রুয়ান্ডার গণহত্যা, এইখানেও আপনার একটা সমস্যা হয়েছিল। এটা সম্ভবত পত্রিকার কারণে হয়েছিল, মানে সাংবাদিকতার ইয়ে থেকেই উঠে আসছিল যতদূর মনে পড়ে। কার বইটাতে যে পড়ছিলাম মনে করতে পারছি না। যাই হোক, এটা নিয়ে আমি তাহলে অন্য দিন আলাপ করব। একজন সাংবাদিক কখন দায়িত্বহীন হয়ে ওঠে বলেন তো, কখন স্বৈরাচারী হয়?
বলতে পারেন? একজন সাংবাদিক যখন দায়িত্বহীন হয়ে উঠবেন তখন মিডিয়াটা টোটালি স্বৈরাচার হয়ে যাবে, মানে স্বৈরাচারী আচরণ শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে আমার ব্যক্তিগত মতামত। আমি বারবার বলছি, আবারও বলছি যে যদি কখনো কোনো সাংবাদিক দায়িত্বহীন হয়ে যান, দায়িত্বজ্ঞান হয়, তাহলে ওই মিডিয়াটা মনে করেন স্বৈরাচারী একটা আচরণ ভাব চলে আসবে। কারণ সত্য যদি আড়াল করে মিথ্যা প্রকাশ করেন তাহলে গণতন্ত্রের যে ভিত্তিটাই তো থাকবে না। আমরা আসলে ওই জায়গায় নাই। এখন আমার কথা হচ্ছে আমরা এটা কীভাবে উত্তরণ করতে পারি। আমার এখানে অনেক বড় ভাইরা আছেন, আমি সামনে তাদের সঙ্গে আমি এই ব্যাপারটাই আসলে বলবো। অনেকজন সাংবাদিক নেতৃবৃন্দ আছেন যারা এগুলো নিয়ে কাজ করেন, আমি তাদেরকে অনুরোধ করব যে গণমাধ্যমের যে দায়িত্বশীলতা নৈতিকতার সংকটটা যখন দূর করতে চাই বা দূর করতে হয় বা দূর করতে হবে, সবার আগে আমাদের পেশাগত মান উন্নয়ন এবং প্রশিক্ষণটা জরুরি। এটা হচ্ছে আমার বক্তব্য। এখানে অনেকজন নেতাদের আমি দেখছি, আমার বড় ভাই বড় বোন সিনিয়র অনেক নেতারা আছেন, তাদেরকে আমি আবারও অনুরোধ করব আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। মানে এই গণমাধ্যমের যে দায়িত্বশীলতা নৈতিকতার যে সংকট, এটার যে উত্তরণের যে উপায়, আমি এটা নিয়ে একটু কথা বলছি। আমি আবারও মানে আপনাদেরকে অনুরোধ করব যে পেশাগত যে মান উন্নয়ন এবং প্রশিক্ষণ, এই জিনিসটার দিকে একটু আপনারা নজর দেন। প্রত্যেকটা হাউসে আপনারা ইউনিয়ন করেন, আপনারা প্রত্যেকটা হাউসে যান, কথা বলেন, তাদেরকে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করান। এই যে অনেকগুলো সংগঠন আছে আমাদের, মনে করেন রিপোর্টার্স ইউনিটি একটা কাজ করতে পারে, ইউনিয়ন কিছু কাজ করতে পারে, সাব এডিটর্স কাউন্সিল একটা কাজ করতে পারে। সাব এডিটর্স কাউন্সিলের আগে অনেকগুলো জানতাম যে তারা বিভিন্ন প্রোগ্রাম করে সাংবাদিকদের রিপোর্ট শেখানোর জন্য বা বিভিন্ন কৌশল বা মিডিয়ার আইন, মানে সব কিছু নিয়েই আসলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পিআইবিতে। তো আমি আশা করব যে আমাদের শ্রদ্ধেয় যেসব বড় ভাই বড় বোনরা আছেন, ইউনিয়নের লিডার যারা আছেন, তাদেরকে আমার অনুরোধ যে আপনারা এটার দিকে একটু নজর দেবেন, গণমাধ্যমের দায়িত্বশীলতা নৈতিকতার সংকটটা কাটানোর জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে স্বাধীন সম্পাদনার যে নীতি, এটা আসলে চালু করা উচিত। সম্পাদক যে থাকবেন উনার উপর আসলে রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো চাপ দেওয়া যাবে না, কারণ তিনি স্বাধীনভাবে যদি কাজ করতেন না পারে তাহলে কোনো কিছু বেরিয়ে আসবে না। তৃতীয়ত হচ্ছে সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা, এটা নিশ্চিত করতে হবে যাতে অর্থের লোভে নিজের বিবেক, আমি আবারও বলছি, আর্থিক দিকটাকে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে সাংবাদিকরা অর্থের লোভে নিজের বিবেককে বিসর্জন না দেন। এটা আপনার কর্পোরেট কালচারের যারা আছেন তাদেরকেও বলছি, কর্পোরেটের বাইরে যারা আছেন তাদেরও বলছি, এবং সাংবাদিক নেতা নেতৃবৃন্দদেরও বলছি যে স্বাধীন সম্পাদনা নীতি চালু করার ব্যবস্থা করান, সম্পাদকদের উপর রাজনৈতিক চাপ ব্যবসায়িক চাপ বাদ দেন, তাদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেন, এবং সর্বশেষ হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেন যারা তাদের অর্থের লোভে নিজের বিবেককে বিসর্জন না দেয়। তারপর হচ্ছে আপনার পাঠকদের কথায় আসি, সবার কথা দিয়ে বললাম, শুধু পাঠকরা বাদ থেকে লাভ কী? আমি নিজেও একজন পাঠক, সাংবাদিকতা করে ঠিক আছে, কিন্তু আমিও একজন পাঠক। আমি আমার দিক থেকে বলি, পাঠকরা যদি সচেতন না হয়, মানে আমাদেরকে সচেতন হবে, পাঠকদেরও সচেতন হতে হবে। ভুল তথ্য চেনার যে দক্ষতা, যে ক্ষমতা, এবং সোশ্যাল মিডিয়ার যে গুজব, এইগুলা যে সমাধান, মানে এইগুলার যে থেকে যে সাবধান থাকতে হবে, এবং দায়িত্বশীল গণমাধ্যম বা সংবাদ মাধ্যম বেছে নেওয়া, এগুলো হচ্ছে পাঠকের আসলে দায়িত্ব। এটা আমি আমাদের পাঠকদের জন্য বলছি যে পাঠকরা যদি সচেতন হয়, তারা যদি ভুল তথ্য চেনার ক্ষমতা দক্ষতা থাকে, সোশ্যাল মিডিয়ার গুজব থেকে সাবধান হওয়ার
বা সাবধান থাকার, যদি বুঝতে পারেন যে এটা ভুল, এটা ফেক। যেমন এখন গতকাল কিন্তু দেখলাম প্রথম আলোর একটা স্টোরি, একটা কার্ড দিয়ে দিছে যে পুলিশ ঘিরে, যে পুলিশ যদি এখন পুলিশ হত্যার বিচার না করলে আওয়ামী লীগের পুলিশটার আওয়ামী লীগের কাউকে ধরবে না, মানে একটা ভুয়া একটা কার্ড আর কি। তো এই জিনিসটা আসলে বুঝতে হবে যে কোনগুলো ভুয়া। যমুনা টিভির কার্ড অনেক সময় দেখলাম ছেড়ে দেয়, একদম টোটাল দেখলে মনে হবে যে এটা যমুনা টেলিভিশনই করছে অ্যাকচুয়ালি, আসলে কি যমুনা টিভি না। ওই রকম কার্ড প্রথম আলো, যমুনা টিভি, সমকাল, যুগান্তর বা ওই রকম বড় বড় যেসব প্রতিষ্ঠান, তারা কেউ করবে বলে করার কথা না, বা করবেও না। যাই হোক, এইটাও পাঠকদের মধ্যে একটা মানে ওই সচেতনতা থাকতে হবে, মানে পাঠকদের সচেতন থাকতে হবে। তাদের উচিত হবে দায়িত্বশীল গণমাধ্যম বা সংবাদ মাধ্যম, এটা পত্রিকা হোক, অনলাইন হোক, টিভি স্টেশন, যেটা তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে ঠিক তারা ওইটি দেখবে, ওইটিই পড়বে, এইটাই নেবে। কারণ গণতান্ত্রিক যে সমাজে যদি গণমাধ্যম মানুষ গড়ার কাজ না করে, তাহলে পাঠকও গণমাধ্যমকে ওইভাবে মানে গ্রহণ করবে না, আর গণমাধ্যম ওইভাবে কোনো কিছু দিতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা আমাদের এই যে গণতন্ত্রের কথা আমরা বলি, গণতান্ত্রিক সমাজের কথা বলি, গণমাধ্যমের কথা বলি, গণমানুষের কথা বলি, এইগুলো যদি সব কিছুই হচ্ছে আসলে একসঙ্গে সম্পৃক্ত। আমরা ওইগুলোকে আমরা একসঙ্গে নিয়ে কাজটা করব, একসঙ্গে নিয়ে কাজটা করতে চাই। আর গণমাধ্যমের স্বাধীনতা তখনই অর্থবহ হয়, আমি আর বেশিক্ষণ আসলে কথা বলতে পারবো না বা কথা বলবো না, শেষ পর্যায়ে চলে যাচ্ছি। কারণ এই যে আপনার কি বলে, গণমাধ্যমের যে স্বাধীনতা, এটা তখনই অর্থবহ হয় যখন দায়িত্বশীল এবং নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। এছাড়া আসলে সম্ভব না। কারণ এই যে তথ্যের যে ঘাটতি, আমার কথা হচ্ছে ভাই, আমরা তথ্যের ঘাটতি রাখবো না, উপস্থাপনটা অনেক সুন্দর হবে। আপনার সঙ্গে আমার দেখা হলো, সৌজন্য সাক্ষাৎ হবে, আপনার সঙ্গে কথা হবে, গল্প হবে, আপনার দেখা হচ্ছে রাস্তায়, কথা হচ্ছে না, আমি এটা আসলে ঠিক না, ওই রকম না। গণতান্ত্রিক সমাজে সাংবাদিকতা হতে পারে মানে সমাজের যে পরিবর্তনটা, এটার অন্যতম হাতিয়ার হবে হচ্ছে গণমাধ্যম। আমরা এখন থেকে আসলে আমরা চলেন দায়িত্ব নিয়ে কাজটা করি, যে আমরা যখন সংবাদ পরিবেশন করব, মানে প্রকৃত সাংবাদিকতা যাকে বলে, আমরা এই গণতান্ত্রিক সমাজে সাংবাদিকতাটাকে আমরা সত্যনিষ্ঠ, দায়িত্বশীল এবং নৈতিকতায় আমরা অটল থাকব, আমরা এর বাইরে যাব না। আমরা যখন আমাদের নৈতিকতা আমরা অটল থাকবো, তখন আসলে কারোই কোনো কিছু করা থাকবে না। কারণ আজকের যে সংকট সময়, যদি ওই সংকটটার যে ব্যাপারটা, এটা আমরাই কিন্তু তৈরি করেছি, সাংবাদিকরাই কিন্তু তৈরি করছি। এটা আমি আমার কথা বলছি, আমি যতটুকু দেখতেছি বা দেখছি, সংবাদপত্রের যে সংকটটা হয়, এই সংকটটা কিন্তু সাংবাদিকরা তৈরি করে সবার আগে। আমরা নিজেরাই ঠিক নেই, আমরা নিজেরা ঠিক হয়ে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমাদের পেশাগত যেসব নীতির প্রতি মানে নীতি আছে, ওই নীতিগুলোর প্রতি আমাদের অনুগত থাকতে হবে। গণমাধ্যমে উঠবে একটা সত্য, একদম ন্যায় প্রতিচ্ছবি। আমি চাই যে প্রত্যেকটা গণমাধ্যমে স্বচ্ছতা থাকুক, এবং এখানে ওই যে কী বলে, এই ন্যায় প্রতিচ্ছবি বেশি উঠুক। যদি নৈতিকতা বিসর্জন দিয়ে যদি নিজের স্বার্থে ওই গণমাধ্যমগুলো চলে বা পরিচালিত হয়, তখন আর ওটা মানে আপনার ওই গণমাধ্যম থাকে না, এটা তখন ওই ব্যক্তির হাতিয়ে রয়ে যায়। এটা এই কারণে বললাম যে আমাদের এখানে অনেক পত্রিকা আছে যারা এই যে নৈতিকতা বাদ দিয়ে দিছে, একদম পাঁচাটা পুরা, মানে নৈতিকতা নাই। বলে যে এই কি বলে আপনার সত্য কথা লিখব কি, মানে মানে প্রতিষ্ঠানটা তৈরি করছে আমার নিজের স্বার্থের জন্য, এক কথা শেষ। মানে আমি আমার স্বার্থটাকে আগে দেখব, আমি আমার নিজের স্বার্থের জন্য এই প্রতিষ্ঠানটা দিয়েছি। তখন আপনি কি বলবেন, এটা গণমাধ্যম? আমি বলবো না। এটা কি সমাজ বিরোধী না? এটা কি সমাজ বিরোধী হাতিয়ার না? সেক্ষেত্রে চলেন আমরা এইগুলোকে অ্যাভয়েড করি, আমরা ওই রকমগুলোতে আমরা যাবো না।
এটা সবচেয়ে বেটার হয়। যাই হোক, আপনাদেরকে আরও একটা কথা বলে দিই আজকে। কালকে থেকে আমি আমার ওই যে আপনার যে বিষয়টা, আগামীকালকে যে বিষয়টা থাকবে, এটা আমি নতুন একটা আমার আরও একটা পেজ আছে, ওই পেজ থেকে হয়তো আমি লাইভ করবো। কারণ সবাই বলতেছে আমার পেজ থেকে করার জন্য। আসলে আমি পেজের লিঙ্কটা ওটার সঙ্গে আমি কালকে দিয়ে দিব। কালকে টপিক যা থাকবে তার সঙ্গে আমি আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। তবে তার আগে আবারও বলি, সংকটটা আমরা কাটাতে চাই, সংকটের মধ্যে আমরা আমাদের এই পেশাটাকে সংকটের মধ্যে রাখতে চাই না। আর পেশাগত নীতির যে প্রতি আমরা সবসময় অনুগত থাকবো। আমরা সত্য এবং ন্যায়ের প্রতিচ্ছবি হয়ে উঠব। আমরা নিজের নৈতিকতাকে বিসর্জন দিব না। অন্যের স্বার্থে গণমাধ্যম চলে, ওই রকম গণমাধ্যমটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সমাজ বিরোধী আমরা কোনো কাজ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল রাত আবার আসবো ঠিক 11:30টায়। শুভরাত্রি।